তো আমরা প্রাত্যহিক জীবনে তড়িৎ মোস্ট অধ্যায়টার নাম, হ্যাঁ, একাদশ অধ্যায় বিজ্ঞানের এই অধ্যায়টা আমরা রিভিশন করব। কয়েকটা সিকিউ দেখে সলভ করে দিলে মোটামুটি তোমরা বুঝে যাবা কীরকম টাইপের সিকিউ আসবে। এবং তোমরা একটু অ্যানালাইসিস করলেই দেখবা এখানে যে সিকিউগুলো আসছে সবগুলার ধরন একই টাইপের সিকিউ প্রত্যেকটা বছর হুবহু জিরোস কপি করে আসতেছে। সো আমি আশা রাখি যে নেক্সট পরীক্ষাতেও তোমাদের এই টাইপের সিকিউ আসবে, খুব একটা বেশ কম এদিক ওদিক কখনোই হবে না, ঠিক আছে? ধরতে পারো এগুলো আসছে কারণ এই অধ্যায়গুলো বিজ্ঞানের এখানে আহামরি তোমাদের কনসেপ্ট নেই, আহামরি সূত্র নাই যে পেছাবে। পুরো অধ্যায় জুড়ে মনে হয় আর 10টার বেশি সূত্র পাওয়া যাবে না, ঠিক আছে? এই অধ্যায়ে আমরা জাস্ট একটা থেকে দুইটা সূত্র পড়ব, সবগুলো টাইপ একই, ধরন একই, জাস্ট একটু বুঝে তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে? আমি কয়েকটা সিকিউ দেখাই দিলে তোমরা বুঝে যাবে। দেখো ঢাকা বোর্ড 2024-এ একটা সিকিউ আসছে। এখানে একটা তোমরা বর্তনী দেখতে পাচ্ছ। এই যে দেখো এখানে একটা 60 ওয়াটের বাল্ব দেওয়া আছে, আর একটা 60 ওয়াটের বাল্ব দেওয়া আছে, এবং একটা 65 ওয়াটের ফ্যান দেওয়া আছে, এবং এখানে একটা চাবি দেখতে পাচ্ছ, এবং একটা ব্যাটারি সংযোগ দেখতে পাচ্ছ। এবং চিত্র 2-এ আমরা একটা বর্তনী দেখতে পাচ্ছি, এবং এই বর্তনীটা হচ্ছে তোমার সমান্তরালে দেওয়া আছে। আমাদের এই বর্তনীটা হচ্ছে শ্রেণীতে দেওয়া আছে। শ্রেণী সমান্তরাল তোমরা কিভাবে বুঝবা খেয়াল করো। যদি দেখো যে দুইটা রোদ এরকম পরস্পরের সাথে যুক্ত আছে, দুইটা রোদ বা ভাল্ব বা ফ্যান যেটাই বলো, এভাবে করে যদি দুইটা ভাল্ব পরস্পরের সাথে যুক্ত থাকে, মানে একটার তারের সাথে আরেকটা তার এভাবে যুক্ত আছে, তখন এগুলো শ্রেণী সংযোগ। এগুলো কি সংযোগ? এগুলো হচ্ছে শ্রেণী সংযোগ। আর যদি দেখো দুটো এরকম যুক্ত আছে, ধরো যে একটার সাথে এটা, একটার নিচে এটা, এবং এটার প্রান্তের সাথে এটার প্রান্ত হয়ে দেন এগিয়ে ব্যাটারি যুক্ত আছে, যদি এভাবে দেখো তাহলে এটার নাম হচ্ছে সমান্তরাল সংযোগ। এটার নাম কি? সমান্তরাল সংযোগ। বুঝতে পারছো? তাহলে শ্রেণী মানে হলো একদম সিরিজে যুক্ত থাকা একটার প্রান্তের সাথে আরেকটা, সমান্তরাল মানে হলো একটার নিচে একটা, এভাবে করে একটা সাধারণ তার থাকবে তার সাথে যুক্ত থাকবে। আমি আরেকটা কথা তোমাদেরকে বলে দেই, শ্রেণী বর্তনীতে তুমি একটু জাস্ট খেয়াল করো। ধরো যেখানে তুমি সুইচ যুক্ত করছো, ঠিক আছে? এখানে যদি তোমার সুইচ থাকে, তাহলে এই সুইচটা তুমি যদি অন করো, লাইট দুইটা একবারে জ্বলবে। এই সুইচ দুইটা তুমি যদি অফ করো, লাইট দুইটা তোমার একবারে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো তোমার এখানে আলাদাভাবে এই লাইট আলাদাভাবে তুমি কন্ট্রোল করবা, এই লাইট আলাদাভাবে তুমি কন্ট্রোল করবা, এই সিস্টেমটা এখানে নাই। তোমাকে একটা সুইচের উপর ডিপেন্ড করতে হবে, পুরো লাইটের উপরে, পুরো সার্কিটটা। আরেকটা বিষয় খেয়াল করো, কখনো যদি এই লাইটটা নষ্ট হয়ে যায়, এদিকে কারেন্ট যাইতে পারবে না, সো এই লাইটটাও তখন আর জ্বলবে না, ঠিক আছে? কিংবা এটা নষ্ট হয়ে গেলে এদিকে এটা জ্বলবে না, ওকে? তো এটা হচ্ছে আমাদের একটা শ্রেণী বর্তনীর কিছু ফিচার্স, মানে বৈশিষ্ট্য আমি তোমাদেরকে বললাম। আর এটা হচ্ছে সমান্তরাল বর্তনী। সমান্তরাল বর্তনীর বৈশিষ্ট্য দেখো, এখানে একটা তোমার থাকবে, সুইচ থাকবে, লাইক, হ্যাঁ, সুইচ থাকবে। দেখো এই সুইচটা এখানে, ধরো যে আমরা প্রত্যেকটা জায়গায় সুইচ চিন্তা করি, এখানে একটা সুইচ আছে, এখানে একটা সুইচ আছে। তাহলে এই সুইচটা তুমি যদি অফ করে দাও, জাস্ট এই লাইটটা বন্ধ হবে। কিন্তু দেখো এদিকে তো কারেন্ট সুন্দর মতো এদিকে গিয়ে এই লাইটটাকে জ্বালাইতে পারবে। এই যে এই লাইটটা তো সুন্দর মতো জ্বলবে, এই লাইটটার কোনো অসুবিধা হবে জ্বলতে? না। তার মানে এক্ষেত্রে আমি বোঝাতে চাচ্ছি, এইখানে সমান্তরাল বর্তনীতে তুমি আলাদা আলাদা সুইচ দিয়ে আলাদা আলাদা লাইটগুলো অপারেট করতে পারবা, আলাদা আলাদাভাবে তুমি এগুলো রান করতে পারবা। একটা সুইচের উপর সবগুলো ডিপেন্ডেন্ট না। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় বাসাবাড়িতে কোন বর্তনীটা সবচেয়ে সুবিধাজনক, তোমার উত্তর কী হবে? অফকোর্স সমান্তরাল বর্তনীটা সুবিধাজনক হবে। কারণ হলো বাসাবাড়িতে আমরা কখনোই চাইবো না একটা সুইচ দিয়ে আমার লাইটও জ্বলুক, ফ্যানও জ্বলুক, সব রুমের লাইট জ্বলুক, সব রুমের ফ্যান জ্বলুক, এমনকি আমরা চাইবো না। আমরা চাই প্রত্যেকটা লাইটের জন্য আলাদা আলাদা সুইচ থাকবে, প্রত্যেকটা ফ্যানের জন্য আলাদা আলাদা সুইচ থাকবে, প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা সুইচ থাকবে। দ্যাটস ওয়াই আমরা বাসাবাড়িতে অলওয়েজ সমান্তরাল বর্তনী বা প্যারালাল সার্কিট প্রেফার করি, ওকে? তাহলে বাসাবাড়িতে কেন তুমি সমান্তরাল বর্তনী ইউজ করবা, কথা বুঝে গেছে? এটার কারণ হলো তুমি এক্ষেত্রে প্রত্যেকটা সুইচকে, প্রত্যেকটা ডিভাইসকে আলাদা আলাদাভাবে কন্ট্রোল করতে পারতেছো, ঠিক আছে? তোমার যখন ইচ্ছা লাইট জ্বালাইতে পারবা, যখন যে লাইটটা চাচ্ছ বন্ধ করতে, এটাকে বন্ধ করতে পারবা, একটা সুইচের উপর ডিপেন্ড করতে হবে না। আরেকটা কারণ আমরা এক্ষেত্রে তোমার করতে পারি যে কোনো একটা বাল্ব বা কোনো একটা ফ্যান যদি নষ্ট হয়ে যায়, বাসার অন্যান্য বাল্বগুলো তো টিকি জ্বলে, তাই না? টিকি চলে। তো এক্ষেত্রে আমরা সমান্তরাল বর্তনীতে এটা একটু সুবিধা, বাট শ্রেণী বর্তনীতে যদি কোনো একটা ডিভাইস নষ্ট হয়ে যায়, বাকিগুলোতেও কারেন্ট যাবে না, সো বাকিগুলোও চলবে না, ওকে? সো এই দুটো বিষয় একটু মাথায় রেখো, এটা আমাদের প্রত্যেকটা সিকিউতে ফেস করতে হবে, ওকে? সো এখানে তোমাদেরকে দুইটা বর্তনী দেওয়া আছে, এই বর্তনী দুইটা মূলত এরকমই এখানে সাজানো আছে, যে একটা হচ্ছে শ্রেণী বর্তনী দেওয়া আছে, একটা হচ্ছে সমান্তরাল বর্তনী দেওয়া আছে, হ্যাঁ?
তো এটা হচ্ছে তোমার সমান্তরাল বর্তনী, কারণ দেখো একটার নিচে একটা দেওয়া আছে এবং এভাবে করে তারা যুক্ত আছে, বাট এটা দেখো পাশাপাশি দেওয়া আছে। সো পাশাপাশি মানে হলো শ্রেণী বর্তনী, একটার নিচে একটা দেখা মানে কি সমান্তরাল বর্তনী। হ্যাঁ, সো আমরা এখানে শুরুতে একটা ক্যালকুলেটিভ ম্যাথ করি। দেখো উদ্দীপকের চিত্র 1-এর বাল্ব ও ফ্যান দৈনিক 6 ঘন্টা করে চললে 1 মাসে বিদ্যুৎ শক্তি পরিমাণ বের করতে হবে। তাহলে 1 মাসে টোটাল কত বিদ্যুৎ শক্তি ব্যয় হবে এটা আমরা বের করব। কেমন? তোমার কাজ হলো, শুরুর কাজ হলো যে এখানে যে লাইট ফ্যানগুলো আছে সবগুলার পাওয়ার মানে হলো ওয়াট, কত ওয়াটের পাওয়ার, এই পাওয়ারগুলো হিসাব নিকাশ করা। টোটাল কত ওয়াট? দেখো এখানে 60 ওয়াটের একটা ভাল্ব দেওয়া আছে, 60 ওয়াটের আরেকটা ভাল্ব, তাহলে টোটাল কত হইলো? 120। 120-এর সাথে এখানে তোমার আরেকটা ফ্যান দেওয়া আছে কত? 65 ওয়াটের, তাহলে এই 65 ওয়াট যোগ করলে কত হবে? 120-এর সাথে 65 যোগ করলে 180, 185 ওয়াট। তাহলে টোটাল আমার এই বর্তনীতে কত ওয়াট জ্বলতেছে? 185 ওয়াট জ্বলতেছে। হ্যাঁ, এটা হচ্ছে টোটাল পাওয়ার বা পি এর মান। হ্যাঁ, এই যে ওয়াট বলতেছো, ওয়াটটা কিসের একক? পাওয়ার বা ক্ষমতার একক, ক্ষমতা। তাহলে তোমার প্রথম কাজ হলো ক্ষমতা বের করা। এখানে কী বের করা? ক্ষমতা। তো আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে? আমরা ডব্লিউ ইজ ইকুয়াল টু পিটি সূত্রটা অ্যাপ্লাই করবো। ডব্লিউ ইজ ইকুয়াল টু পিটি এই সূত্রটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? ডব্লিউ ইজ ইকুয়াল টু পিটি। কেন লিখতে অসুবিধা হচ্ছে একটু, পিডিএফটা অনেক বড় তো, প্রায় 800 পেজের মনে হয়। ডব্লিউ ইজ ইকুয়াল টু পিটি সূত্রটা ইউজ করে আমরা ম্যাথ করবো, ঠিক আছে? তাহলে পি এর মান তুমি ইতিমধ্যে বের করে ফেলছো, ওই যে 185 ওয়াট। ঠিক আছে, টোটাল কত ওয়াট? এটা হচ্ছে 185 ওয়াট। এরপরে টাইম, কত ঘন্টা চলতেছে? এই যে বলতেছো তুমি দৈনিক 6 ঘন্টা চলতেছে, দৈনিক 6 ঘন্টা, তাহলে 1 মাসে কত ঘন্টা চলবে বলো? দিনে যদি মাসে তোমার 6 গুণন 30, আমরা জানি একদিন সমান কত, 1 মাস সমান কত দিন? 30 দিন। তো আমরা টোটাল টাইম কত হবে? টোটাল টাইম হবে 6 গুণন 30, তাহলে 3 6 18, মানে 180 ঘন্টা চলবে, ঠিক আছে? 180 ঘন্টা আমাদের পুরা 1 মাসে চলবে। তাহলে আমরা ওই যে আমরা সূত্র কি জানি? ডব্লিউ ইজ ইকুয়াল টু পি গুণন টি। পি এর মান তুমি বের করছো, এই যে পি মানে হলো টোটাল পাওয়ার কত এটা, তাহলে এটা হচ্ছে কত তোমার 185 গুণন এদিকে 180 ঘন্টা, দুইটা গুণ করে দিলে তুমি ডব্লিউ এর মান পেয়ে যাবে, ঠিক আছে? তো এরপরে আমরা টোটাল শক্তির পর তোমার এই যে ডব্লিউ মানে হলো টোটাল কত শক্তি ইউজ হবে। এখানে দেখো, এখানে তোমার আরও শর্টকাটে করছে, শর্টকাট না মূলত এই করে লিখছে আর কি। দেখো প্রতিটা বাল্বের ক্ষমতা কত? 60 ওয়াট, তাহলে দুইটা বাল্বের ক্ষমতা কত? 120 ওয়াট। ওই যে দুইটা বাল্ব দেখছো না এবং একটা ফ্যান দেখছো না, তাহলে ফ্যানের ক্ষমতা কত? 65 ওয়াট। তাহলে ক্ষমতা, তোমার প্রথম কাজ হলো মোট ক্ষমতাটা বের করে নিবা, ঠিক আছে? প্রথম কাজ মোট ক্ষমতাটা বের করে নেওয়া। তাহলে 120 প্লাস 65 ইজ ইকুয়াল টু 185 ওয়াট টোটাল মোট ক্ষমতা। এরপর আসো দিনে চলে 6 ঘন্টা, তাহলে 30 দিন সমান 1 মাস, কত ঘন্টা চলবে? 180 ঘন্টা বের করলা। তো আমি সূত্রে কী বলছি? ডব্লিউ ইজ ইকুয়াল টু পিটি, ডব্লিউ ইজ ইকুয়াল টু পিটি। ডব্লিউ ইজ ইকুয়াল টু পিটি এর মধ্যে তুমি পি এর মান জানো না, এই যে পি এর মান কত? এখানে মোট ক্ষমতা 180, 185, টি এর মান কত? গুণন টি এর মান কত? 180 ঘন্টা, এই যে 180 ঘন্টা টোটাল লিখবা যত হয় তত। এখন আরেকটা কাজ করতে হবে তোমাকে অলওয়েজ, এটা হচ্ছে দেখো, এটা অলওয়েজ তুমি এখানে করে ফেলিও, এখানে 1000 দ্বারা ভাগ করে ফেলিও। এখানে তুমি বলছো ওয়ার্ডে আছে, এটা দেখো আমাদের এটা কি আছে? ওয়ার্ডে আছে না? এটা হচ্ছে ওয়ার্ডে আছে, এই যে 185 ওয়াট বলতেছো, আমাদের এটাকে কিলো ওয়াটে নিতে হবে আমাদের ইউনিটে বের করার জন্য। সো কিলো ওয়াটে নেওয়ার জন্য 1000 দ্বারা ভাগ করতে হবে। সো অলওয়েজ তুমি ডব্লিউগুলো পিটি লেখার সময় 1000 দ্বারা ভাগটাও করে ফেলিও, ঠিক আছে? সো এখন পি এর মান বসাবা, টি এর মান বসাবা, 1000 দ্বারা ভাগ করবা, তোমার আনসার চলে আসবে এত কিলোওয়াট ঘন্টা। এই কিলোওয়াট ঘন্টার অপর নাম হচ্ছে ইউনিট। এত ইউনিট বিদ্যুৎ আমরা প্রতিদিন এখানে দেখছি মানে খরচ হচ্ছে। এখন তোমাকে যদি বলা হয় প্রতি ইউনিট বিদ্যুতের দাম হলো 5 টাকা, তাহলে ওই মাসে ওই ঘরে বা ওই বাসায় এগুলো চালানোর জন্য টোটাল কত টাকা বিদ্যুৎ বিল আসবে? তুমি সিম্পল কী করবা? এই যে 33-এর সাথে 33.33-এর সাথে 5 গুণ করে দিবা। 5 টাকা না প্রতি ইউনিট বিদ্যুতের দাম, সো যত বলে তত টাকা গুণ করে দিবা, তাহলে তোমার আনসার চলে আসবে, ঠিক আছে? এই হচ্ছে কাজ। বুঝছো কিনা বলো? মিরাজ কি বলে, মেহরাজ বুঝে গেছে? আফরা বুঝতে পারছো? রায়হান বুঝতে পারছো কিনা? আফরার কথা শোনা যাচ্ছে না দেখে। ডব্লিউ ইকুয়াল টু পিটি সূত্রটা ইউজ করবো, আর কোনো কাজ নাই এখানে। হ্যাঁ,
এরপরের ম্যাটটা দেখো কি বলতেছে, গৃহবিদ্যুতায়নের জন্য মানে বাসায় ব্যবহারের জন্য উদ্দীপকের কোন চিত্রটা সুবিধাজনক। তাহলে ইতিমধ্যে আমরা এটা শুরুতেই তোমাদেরকে বলে দিছি, এটা হচ্ছে যে তোমার কি সমান্তরাল বর্তনী, আর এটা কি শ্রেণীবর্তনী। তো কোনটা বেশি সুবিধাজনক? সমান্তরাল বর্তনী অবশ্যই সুবিধাজনক, কারণগুলা সব পড়ে ফেলবা কেমন, একটা সিকিউ ভালো মতো করে পড়বা, কোনটা সুবিধাজনক এইটার কথাবার্তাগুলো তুমি সব জায়গায় কাজে লাগাতে পারবা। ঠিক আছে, আমি তো এক্সপ্লেন করলাম, কারণ সমান্তরাল বর্তনীতে আমাদের আলাদাভাবে কন্ট্রোল করা যায়, আরও অনেক কারণ আছে, এখানে কয়েকটা কারণ পড়ে দেখবা, নিজে বুঝে যাবা। হ্যাঁ, এখানে মনে ক্যালকুলেশনের কিছু নাই আর। ওকে, এরপরে দেখো এখানে ঝামেলা, যশোরপুর 2024টা দেখো। কি ঝাপসা আসলে। দেখো চিত্র 1, এখানে আমরা এটা সমান্তরাল দেখতে পাচ্ছি, খেয়াল করো, একটার পর একটা, একটা নিচে একটা দেওয়া আছে না, সো সমান্তরাল। এটা 40 ওয়াট দেওয়া আছে, 40 ওয়াট 60 ওয়াট। তাহলে আমরা চাইলে টোটাল কত ওয়াট বের করতে পারি, এখানে টোটাল শক্তি কত, ক্ষমতা কত বলো, 40 + 40 হয় 80, 80 এর সাথে 60 যোগ করলে 100 কত হয়, 80 এর সাথে 60 যোগ করলে 140 হয় আর কি। তাহলে বলতেছে চিত্র 1-এর উপকরণগুলো দৈনিক 5 ঘন্টা ব্যবহৃত হলে জানুয়ারি মাসে কত টাকা কী পরিমাণ বিদ্যুৎ ব্যয়িত হবে। তাহলে আগের হিসাব নিকাশ কী করবা, W = PT করবা। এই যে আমি দেখি করতেছি, খেয়াল করো, এখানে দেখাই দিই। এই যে টোটাল আগে মোট ক্ষমতা বের করবা, টোটাল কয়টা বাল্ব, তিনটা, 40 40 60 কত হয় 140 ওয়াট। তাহলে তোমার আগে টাইম বের করতে, একটা পি বের করছে, এটা কি এসের মান, পি এর মান, এরপরে টি বের করো, টাইম। তোমার ডেলি 5 ঘন্টা করে চলবে। এখন জানুয়ারি মাস বলে দিছে তোমাকে স্পেসিফিকলি, তাহলে জানুয়ারি মাস কত দিন একটু হিসাব রাখতে হবে তোমাকে। তো জানুয়ারি মাস হয় 31 দিনে, সো তোমার টোটাল টাইমটা জানো কত ঘন্টা, 5 31 কত হয়, যত হয় তত আর কি। তো টোটাল তুমি বিদ্যুৎ শক্তির সূত্র কি জানো, ক্ষমতা গুণন সময় ডিভাইড বাই টি, মানে W = PT। হ্যাঁ, W = PT বা 1000 আর কি, এটাই হচ্ছে মূলত সূত্র। তাহলে পি এর মান বসাবা 140, টি এর মান কত, এর টাইম কত, 5 × 31 না, এই যে 5 × 31 বসাই দিলা, আর ডিভাইডেড বাই 1000 বসাই দিলে তোমার কিলোওয়াট ঘন্টাতে তুমি মান পেয়ে যাবা। ঠিক আছে, কিলোওয়াট ঘন্টা সমান হলো তোমার মূলত ইউনিট। আর কি বলছে, চিত্র 1 তো বললাম, চিত্র 1 কি তোমার অবশ্যই সমান্তরালে দেওয়া আছে, বা চিত্র 2 কিসে দেওয়া আছে, তোমার শ্রেণীতে দেওয়া আছে। দেখো পরস্পরের সাথে যুক্ত আছে না, এগুলা পাশাপাশি যুক্ত আছে। তো কোনটা বিদ্যালয় সংযোগের ক্ষেত্রে, বিদ্যালয় মানে বাসাবাড়ির মতো আর কি, তুমি কি বাসাবাড়িতে যে সকল সুবিধা পাবা বিদ্যালয়ে কি তোমার অসুবিধা করতে চাও? নো, বিদ্যালয়ে আমরা চাই যে আলাদা আলাদা কন্ট্রোল চাই। হ্যাঁ, মোটামুটি সিকিউ একই, এই যে আমাদের বাসাবাড়িতে যে সকল সুবিধার কথা তুমি এখানে বলবা, এগুলো তুমি সেম এখানে বলে দিবা। তাহলে এখানে আমাদের অবশ্যই বিদ্যালয় সংযোগের ক্ষেত্রে সিরিজ বর্তনীতে সুবিধাজনক না। মানে কোনটা সুবিধাজনক, সমান্তরাল, একটা হচ্ছে সিরিজ, একটা হচ্ছে সমান্তরাল। সো আমরা সমান্তরালটা ইউজ করব, ওই যে ডান পাশেরটা আর কি। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি কথা। কুমিল্লা বোর্ড 2024 একটা আছে, খেয়াল করো। কি বলতে সেটা, মিসেস ফাতেমা তার বাড়িতে 100 ওয়াটের 6টি বাল্ব, 80 ওয়াটের 2টি ফ্যান এবং 200 ওয়াটের টিভি প্রতিদিন 8 ঘন্টা ব্যবহার করেন। তাহলে দেখো 100 ওয়াটের 6টা বাল্ব, তার মানে টোটাল কত ওয়াট বলো, 600 ওয়াট। 80 ওয়াটের 2টা ফ্যান, তার মানে টোটাল কত ওয়াট বলো, 80 দুগুণে 160 ওয়াট। আবার 200 ওয়াটের একটি টিভি, তার মানে এদিকে 200 ওয়াট। আর টোটাল ওয়াট কত তো বুঝতে পারছো, 600 + 160 + 200। ঠিক আছে, তাহলে প্রতিদিন কত ঘন্টা ইউজ করেন, 8 ঘন্টা। তার মাসিক খরচ বেড়ে যাওয়ায় তিনি এমন এক ধরনের বাল্ব ব্যবহার করলেন যার ফলে বিদ্যুৎ বিল কমে গেল। তাহলে ওই যে এনার্জি সেভিং বাল্ব ইউজ করছে আর কি। আচ্ছা যাই হোক, আমাদের কি বলছে, প্রতি ইউনিট বিদ্যুতের দাম যদি এত টাকা হয়,
তাহলে উক্ত বাড়ির মাসিক বিদ্যুৎ বিল কত, মানে 30 দিনে কত টাকা বিদ্যুৎ বিল আসবে। সো আগের মতোই আমরা আগে তোমার শক্তিটা বের করতে হবে, ওই শক্তিটার সাথে তুমি ওই টাকার পরিমাণটা 5.75 টাকাটা গুণ করে দিবা, সিম্পলি তোমার ওইখানে বাসার বিদ্যুৎ বিল পেয়ে যাবা। ঠিক আছে। সো দেখো আগে তোমার কাজ হলো মোট তড়িৎ শক্তি বের করা এখানে। আচ্ছা, এর আগে তোমাকে এই কাজটা করতে হবে, এখানে এভাবে করবা না, হ্যাঁ এভাবে করার দরকার নেই। তুমি এই যে আগে টোটাল এখানে দেখো ক্ষমতা কত, 600 ওয়াট, এই যে বাল্বের 6টা বাল্বের 2টা ফ্যানের জন্য কত 160 ওয়াট, তারপর টিভি এর জন্য কত 200 ওয়াট, তাহলে টোটাল কত হয়, টোটাল যত হয় তত বের করো। দেখো 600 প্লাস 160 প্লাস 200, 600 আর 200 হয় তোমার 800, 800 আর 160-এ কত হয় 960 মনে হয়, 960 ওয়াট। ঠিক আছে, 960 ওয়াট প্রতিদিন ইউজ হবে। কত ঘন্টা? 8 ঘন্টা। তাহলে আমরা সূত্র কি জানি, ডব্লিউ ইজ ইকুয়াল টু পিটি বাই 1000, ডব্লিউ ইজ ইকুয়াল টু পিটি ডিভাইডেড বাই 1000, তাই না? 1000 এখানে আলাদা আলাদা করছে, দরকার নেই আলাদা আলাদা করার। পি এর মান কত, এই যে 960 ওয়াট, তাহলে 960 টি কত ঘন্টা টাইম তোমার ডেলি 30 ঘন্টা 8 ঘন্টা চলবে, কতদিন? 30 দিন। তাহলে টোটাল টাইম কত তোমার 30 গুণন 8 না, একদিনে যদি 8 ঘন্টা চলে 30 দিনে কত ঘন্টা চলবে? 30 গুণন 8 মানে 240 ঘন্টা আর কি, ডিভাইড বাই 1000। এই যে তোমার টোটাল ডব্লিউটা বের হয়ে যাবে, একদম ডব্লিউ মানে টোটাল শক্তি বের হয়ে যাবে। আর শক্তি বের হওয়ার পরে তুমি এটা লাস্টে করবে আর কি। এই যেখানে আলাদা আলাদা বের করে সবগুলো যোগ করছে, মানে লাইটের জন্য আলাদা বের করছে, ফ্যানের জন্য আলাদা বের করছে, আবার টিভির জন্য আলাদা বের করছে, করে তারপর যোগ করছে। দরকার নাই, আমি যেভাবে বলছি ওইভাবে করো, সবগুলো যোগ করে তারপর তুমি বের করো। তাহলে 230 সামথিং আসবে। তো বলছে প্রতি ইউনিট বিদ্যুৎ দাম যদি এত টাকা হয়, তাহলে তোমার বিদ্যুৎ বিল কত আসবে। তাহলে তোমার ইউজ করছো তুমি 230 ইউনিট, সো এটার সাথে 230 গুণ করে দিবা, 1324 টাকা ওই মাসের বিদ্যুৎ বিল। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। আর উল্লেখিত সমস্যা সমাধানে বিশেষ ধরনের বাল্ব ব্যবহার করার যুক্তিকতা। তাহলে দেখো এখানে এনার্জি সেভিং বাল্ব ইউজ করছে। এনার্জি সেভিং বাল্ব ইউজ করলে তোমার প্রথমে একটু টাকা বেশি খরচ পড়লেও এটা অনেক দিন বেশি টিকে, তারপর হচ্ছে বিদ্যুৎ বিল কম আসবে, ফলে সাশ্রয় কম হবে। এনার্জি বাল্ব চালানো কম শক্তি দরকার হয়, মানে ওয়াট কম না এটার, সো আমরা এক্ষেত্রে তোমার বিদ্যুৎ বিল কম হয়। এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করে শক্তির অপচয় কমাতে পারলে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমতে পারে। মানে আমরা যে কয়লা, আলটিমেটলি বিদ্যুৎ আসে থেকে, ওই যে কয়লা থেকে না। সো তুমি যদি বিদ্যুৎ অপচয় কম করো, বিদ্যুৎ শক্তি কম ইউজ করো, তাহলে ওই যে কয়লার উপর প্রভাবটা কমবে, এটাই আর কি। এই কথাবার্তাগুলো এখানে বানায় বানায় লিখবা, কোনো ইয়া নেই এগুলো। সিলেট বোর্ড 2024-এরটা দেখো, চিত্র ক এর প্রতিটি বাল্বের ক্ষমতা 60 ওয়াট। এই যে চিত্র ক দেখতে পাচ্ছ, এটা একটা সমান্তরাল বর্তনী। ঠিক আছে, সমান্তরাল বর্তনী, প্রতিটি বাল্ব বলছে 60 ওয়াট। এখানে বাল্ব দেখতে পাচ্ছ কয়টা? 3টা, এটা 60, এটাও 60, এটাও 60। তাহলে 3টার জন্য কত হবে বলো? 318, 180 ওয়াট হবে আর কি। টোটাল কত ওয়াট? 180 ওয়াট। সবগুলো বাল্ব দৈনিক 10 ঘন্টা করে জ্বললে জুন মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসবে? তাহলে খেয়াল করো, ডেলি তোমার এখানে টোটাল কত? 180 ওয়াট। তাহলে তুমি শুধু কী বলছি, ডব্লিউ ইজ ইকুয়াল টু পিটি, তাই না? তো পি এর মান কত? 180 ওয়াট। এই যে পিটি বাই 1000 বসায় দাও একবারে, 30 বাই 1000। পি এর মান কত এখানে? পি এর মান হলো তোমার 180 ওয়াট। টি এর মান কত? এই যে ডেইলি 10 ঘন্টা করে চলে, জুন মাস, এখন জুন মাস সমান হচ্ছে 30 দিন। তো 10 ঘন্টা হলে 30 দিনে কত? 30 গুণন 10 ইজ ইকুয়াল টু কত ঘন্টা হয়? 300 ঘন্টা না? 300 ঘন্টা। সো টি এর মান কত? 300 ঘন্টা, আর ডিভাইডেড বাই 1000। সো আনসারটা বের করে তুমি এখানে শক্তিটার মানটা পেয়ে যাবা। ঠিক আছে, সিম্পল কাজ একদম। ডব্লিউ ইজ ইকুয়াল টু পিটি ছাড়া আর কিচ্ছু নাই ওতে। গৃহ বিদ্যুতায়নের ক্ষেত্রে কোন চিত্রটি সংযোগ সুবিধাজনক? মানে তুমি এই ক্ষেত্রে ক এবং খ এর মধ্যে কোনটা ইউজ করবা? তাহলে বললাম এই যে একটা নিচে যদি একটা পাও, এটা হচ্ছে সমান্তরাল, আর পাশাপাশি পাইলে এটা কি শ্রেণী। সো তো কোনটা ইউজ করবা? অফকোর্স আমরা প্রথম নাম্বারটা ইউজ করব, সমান্তরাল বর্তনী ইউজ করব। ঠিক আছে, এই যে বিভিন্ন কারণ বললাম, এগুলো এক্সপ্লেন করে দিবা আর কি নিজের মতো। ঠিক আছে, সেম, বাকিগুলো অনেকটা সেম, এর বাইরে মনে হয় না আর কিছু পাবা। বারবার ঘুরে ফিরে এগুলাই আসে পরীক্ষায়। আমি বল দ্যাট একটু দেখাইতে পারি কিনা দেখি। এটা পারবা, হ্যাঁ এগুলাই প্র্যাকটিস করে যাইলেই হবে।
দেখো বলধ্যায়ের মধ্যে তোমাকে ঢাকা বোর্ড 2024-এর একটা ম্যাথ দেখাচ্ছে এখানে। তথ্য একে একটা দৌড় প্রতিযোগিতায় কাজল 5 মিটার পার সেকেন্ড বেগে শুরু করে 15 সেকেন্ড পরে 20 এমএস ইনভার্স পার সেকেন্ড হয়, ব্যাগের একক মিটার পার সেকেন্ড। তাহলে সে এত ব্যাগে শুরু করলো, 20-এ থামলো, সময় নিল কত জানেন? 15 সেকেন্ড। বলতেছে কাজলের ত্বরণ কত? ত্বরণের সূত্র কি জানো? ত্বরণের সূত্র হচ্ছে a = b - u / t। মনে রাখবা ত্বরণের সূত্র কি বললাম? a = b - u / t। এখানে b সমান কি দেখো? b সমান হলো তোমার এই যে শেষ ব্যাগটা, মানে দেখো কত হলো শেষ ব্যাগ কত পাচ্ছ? 20 মিটার পার সেকেন্ড না, মানে তার ব্যাগ 15 সেকেন্ড পরে কত হলো, এটা হচ্ছে শেষ ব্যাগ। তাহলে শেষ ব্যাগ কত? 20 মিটার পার সেকেন্ড। আর আদিবেগ কত? তখন পরে কি আসে? আদিবেগ কত? আদিবেগ মানে হলো যে ব্যাগে শুরু করলো সে, দেখো এত ব্যাগে শুরু করলো না 5, তাহলে ইউ সমান কত? 5 মিটার পার সেকেন্ড। সো টাইম কত নিল? 15 সেকেন্ড, সেখানে বসাই দিবা। তাহলে বি এর মান কত? 20। আর আদিবেগ কত? 5 / 15। তাহলে 15 ভাগ দিলে 1 আসবে আর কি, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমার ওই যে ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে দেখো আদিবেগ হচ্ছে ইউ সমান হলো 5 মিটার পার সেকেন্ড, শেষ বেগ হচ্ছে 20, টি হলো টাইম সময়, তো হচ্ছে ত্বরণ, অ্যাক্সেলারেশন ত্বরণ। তাহলে a = b - u / t। তাহলে ভি এর মান জানো কত? 20, ইউ এর মান জানো কত? 5, টি এর মান কত? 15 সেকেন্ড সময় নিল। ঠিক আছে, এখানে এগুলো কীভাবে আসছে? যে বি সমান হলো শেষ বেগ, ইউ সমান হলো আদিবেগ। ঠিক আছে, সো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একক লিখতে ভুল করবে না, একক লিখতে ভুল করলে কিন্তু 1 নাম্বার কাটা। আর এরপরে আসো আমাদের আরেকটা সিনারিও দিয়েছে এখানে। কি বলছে এখানে? তথ্য 2, সুমন বৈশাখী মেলায় বন্দুক দিয়ে বেলুন ফোটাতে গিয়ে অনুভব করলো বন্দুক থেকে গুলি বের করে তার পিছনের দিকে ধাক্কা দেয়। একটা বিষয় মনে রাখবা, নিউটনের তৃতীয় সূত্রটা এখানে অনেক বেশি আসে। নিউটনের তৃতীয় সূত্রটা কি জানো? যে প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। দেখো তুমি তোমার টেবিলের উপর একটা বাড়ি দিয়ে দেখো, তুমি ব্যথা পাবা। কেন ব্যথা পাচ্ছ? কারণ টেবিলও, এই যে তুমি যখন তোমার টেবিলকে বল দিয়েছ, টেবিলও তোমাকে সমান বিপরীতমুখী বল একটা ফেরত দিছে, এই জন্য তুমি ব্যথা পাইছো। তোমাকে এক কথায় তুমি যখন টেবিলকে মারছো, টেবিলই তোমাকে মারছে। এটা হচ্ছে সিম্পল কথা। এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়ালেন্ট অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। যখনই তুমি এখানে দেখো সুমন যখন বেলুন ফোটাইতে গেছে, তখন সে দেখো গুলি গেছে সামনের দিকে, তাহলে বন্দুকও পিছনের দিকে হেলে পড়বে না? সো এটার জন্য মূলত সে পিছনের দিকে ধাক্কাটা অনুভব করলো। ঠিক আছে, সো কোন সূত্রকে এটা সমর্থন করে? তৃতীয় নম্বর সূত্র। এটা অলওয়েজ মনে রাখবা। হ্যাঁ, এটা ম্যাক্সিমামে আসবে তোমাদের এই সিকিউতে, তৃতীয় নম্বর সূত্রের বিষয়টা আর কি। তাহলে এটা হচ্ছে যে তৃতীয় নম্বর সূত্রটা লিখবেন। এটা তৃতীয় সূত্র কি জানো? প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। এগুলো যা যা জানো একটা দুইটা পড়বা একটু, দেন বাকিগুলো নিজের মতো লিখতে পারবা। এরপর আসো রাজশাহী বোর্ড 2024 একটা ম্যাথ আসছে। 1200 কেজি ভর মানে হলো, এখানে এম এর মান দেওয়া আছে। ভর মানে কি জানি? এম, মাস। একটি মালবাহী স্থির বস্তু দেওয়া আছে, 120 নিউটন বল মানে এফ এর মান দেওয়া আছে। বলের মান কি? এফ। কিছু দূর গিয়ে থেমে গেল এবং এটা সম্ভব হয়েছে বিশেষ একজনের বলের কারণে, ঘর্ষণ বলের কারণে আর কি। এই যে তুমি হাঁটতেছো, হাঁটার মধ্যে এক সময় গিয়ে হঠাৎ স্থির হইতে পারো, গাড়ি চালাইতে গিয়ে ব্রেক করতে পারো, কী জন্য? বলের জন্য, ঘর্ষণ বলের জন্য। বলতেছে গাড়ির ত্বরণ নির্ণয় করো। মানে দেখো তোমাকে এম জানা আছে, এফ জানা আছে, ত্বরণ বের করতে হবে। আমরা সূত্র কি জানি জানো? সূত্র হচ্ছে এফ = এম এ। সূত্র কি জানি? এফ = এম এ। লিখে রাখো, এফ সমান হচ্ছে বল বা ফোর্স, এম সমান হচ্ছে কি? ভর। এম সমান কি? ভর। এ সমান হচ্ছে ত্বরণ বা অ্যাক্সিলারেশন। এই সূত্রটা ছাড়া কিছু নেই এখানে, ত্বরণ এবং বলের সূত্র বাদ আর কিছু নেই এই অধ্যায়ে। তাহলে দেখো এফ সমান কি বললাম? বল। এম সমান কি? ভর। এ সমান কি? ত্বরণ। সো তোমাকে এখন ত্বরণ বের করতে বলছে, তাহলে এম = এফ লিখো। তাহলে এ যদি এই পাশে রাখো, এফটা উপরে আছে, এমটাই পাশে আসলে বাঁকারে আসবে না। সো F/m, এম। সো এফকে এম দ্বারা ভাগ করে দিবা। এই যে এখানে তোমার এফও জানা আছে, এমও জানা আছে, জাস্ট বের করবো আনসারটা। দেখো এই যে গাড়ির ভর জানা আছে, এম = 1200 কেজি, প্রযুক্ত বল সমান 120 নিউটন জানা আছে, এ সমান ত্বরণ আমরা বের করবো। সো এফ = এম এ জানি, এ = কত হবে? F/m হবে।
সো এফ এর মান কত, এই যে 120 নিউটন, আর এম এর মান 1200 কেজি, 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের একক কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আর তৃতীয় নম্বর কীটা বলছে যে ক্রিয়া না করলে, উদ্দীপকের বলটি ক্রিয়া না করলে গাড়িটি থামবে কেন, সম্ভবত না। এই যে গাড়িটা কিছু দূর গিয়ে থেমে গেল, কেন থেমে গেল, ওই যে বিশেষ একটা বল, কী বল, তার ঘর্ষণ বল। এই যে ঘর্ষণ বল নিয়ে তুমি যা জানো সব বলে দিবে এখানে, ঠিক আছে। ঘর্ষণ বল নিয়ে কিছু কথাবার্তা পড়বা, এগুলো এখানে লিখতে পারবা। ওকে, ঘর্ষণ বলের উপকারিতা আছে, অপকারিতা আছে, হ্যাঁ, এগুলো একটু পড়বা আর কি। এখানেও ত্বরণ জানতে চাইছে মনে হয়। দেখো যশোপুর 2024, রবিন একটি 30 কেজি ভরের বস্তুর উপর 60 নিউটন বল প্রয়োগ করলো। তাহলে ভর কত, 30 কেজি, এম এর মান 30 কেজি দেওয়া আছে, 60 নিউটন বল, তার মানে এফ এর মান দেওয়া আছে 60 নিউটন। বলতেছে 1 নং বস্তুর ত্বরণ বের করো, তাহলে এ বের করতে পারবে না, এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে তুমি কি জানো, এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে এ ইজ ইকুয়াল টু কী হবে, এফ বাই এম হবে। এফ এর মান কত দেখো এখানে 60 নিউটন, এই যে উপরে হবে 60, এম এর মান কত 30 কেজি, এই যে 30, কত হবে আনসার 2 এম এস ইনভার্স 2, এই যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো বর দেওয়া আছে 30 কেজি, বল দেওয়া আছে 60 নিউটন, তখন আমরা জানি না, বের করবো। সূত্র জানি এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে ইজ ইকুয়াল টু কী হবে, এফ বাই এম হবে। এফ এর মান 60, এম এর মান 30, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো আনসার। ওকে, এরপরে কি বলছে, জনি একটি প্লাস্টিকের বল পেন দ্বারা চুলে ঘষলে সেটি কাগজের টুকরাকে আকর্ষণ করে। আচ্ছা, তাহলে এখানে বিশেষ একটা বল আছে। এরপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে অয়ন একটি চাকা লাগানো সুটকেস খুব সহজে টেনে নিয়ে যাওয়ায় তাপশক্তি উৎপন্ন হয়ে চাকাটা ক্ষয় হতে থাকে। 2 এবং 3 নাম্বারের বল দুটির মধ্যে প্রয়োজনীয় উপদ্রব এবং এটা কীভাবে বাড়ানো কমানো যায়। এই যে দেখো আমি একটু আগে বললাম না, ঘর্ষণ বলের উপকারিতাও আছে অপকারিতাও আছে। উপকারিতা মানে কি, এই যে এটার জন্য তুমি যে কোনো বস্তু হঠাৎ চলতে যখন চলতে থাকে তখন এটাকে তুমি থামাইতে পারো, এটা হচ্ছে একটা উপকারিতার একটা আর কি। আর অপকারিতা মানে কি, অপকারিতা মানে হলো তোমার এই যে আমরা বিভিন্ন গাড়ির ইঞ্জিনের মধ্যে ঘর্ষণ বল কমানোর জন্য তোমার লুব্রিকেটিং অয়েল ইউজ করতে হয়। মানে হলো তোমার ওই যে দেখো না, মোবিল ইউজ করতে হয় গাড়ির ইঞ্জিনের মধ্যে, মোবিল। এই মোবিলটা কেন ইউজ করতে হয়, ঘর্ষণ কমানোর জন্য। এখন যদি তোমার ঘর্ষণটা না থাকতো তাহলে কি আমাদের মোবিল ইউজ করতে হইতো না। সো আমাদের এটা খরচ বাড়াই দিচ্ছে না, এই জন্য এটা একটা অপকারিতাও আছে। তো যার অপকারিতা দুটোই আছে তাকে আমরা উপদ্রব বলি, প্রয়োজনীয় উপদ্রব। মানে এটা আমাদের দরকারও আবার মানে বেদরকারও, মানে আমাদের এটা খারাপও আমাদের জন্য। সো এটা ঘর্ষণ বল নিয়ে আলোচনা করবা। এই যে দেখো ঘর্ষণ বল উপকারিতা, এই যে দেখো ঘর্ষণ বল বাড়ানো কমানো, এই যেগুলো নিয়ে আলোচনা করবো আর কি, সহজ আছে। এরপরে আবারও কি বলতে চাইছে এখানে, দেখো কুমিল্লা বোর্ড 2024, ইমন 1 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর 5 সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করে বস্তুটির গতিবেগ 30 মিটার পার সেকেন্ড হয়। আচ্ছা খেয়াল করো, বস্তুটা কী ছিল, বস্তুটা কিন্তু স্থির অবস্থায় ছিল, খেয়াল করিও। বস্তুটা স্থির অবস্থায় মানে আদিবেগ কত ধরবা, 0 ধরবা। তোমাকে যদি এখানে ত্বরণ বের করতে বলা হয়, আদিবেগ কত ধরবা, 0, কারণ কি বস্তুটা কী ছিল, স্থির অবস্থায় ছিল। আর শেষ বেগ কত, 50 মিটার পার সেকেন্ড করলা তুমি, এই যে বেগ কত করলা, 50 মিটার পার সেকেন্ড। বছরের সামনের দেয়ালে বাধা পেয়ে ফিরে আসা। আচ্ছা যাই হোক, বছর প্রযুক্ত বলের মান বের করতে হবে, মানে হলো এফ এর মান বের করতে হয়। এফ এর সূত্র কি জানো, এফ ইজ ইকুয়াল টু এম এ। এম মানে কি, ভর, কত কেজি ভর, 1 কেজি। আচ্ছা, একের মান জানি। এ মানে হলো ত্বরণ, কিন্তু ত্বরণ কি জানা আছে না। সো আমরা ত্বরণটা বের করব। ত্বরণের সূত্র কি, এ ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, মনে আছে, ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। বি সমান কী বললাম, শেষ বেগ কত এখানে 50 মিটার পার সেকেন্ড, এই যে 50। ইউ মানে কি, আদিবেগ কত, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছো না, এই যে স্থির বস্তু, তাহলে আদিবেগ কত, 0, মানে বস্তুটি স্থির ছিল। টি সমান কত সেকেন্ড সময় নিলা, এই যে 5 সেকেন্ড যাবৎ বল, তাহলে 5, তাহলে 10, কত হয় 50 ভাগ 5 ইজ ইকুয়াল টু কত হয় 10 মিটার পার সেকেন্ড। সো এফ ইজ ইকুয়াল টু এম এর জায়গায় এর মান কত বসাবা, 10, আর এটা তো আছেই। ঠিক আছে, এভাবে করে ম্যাথটা করবো আর কি। দেখো বছরের পর দেওয়া আছে 1 কেজি, সময় দেওয়া আছে 5, আদিবেগ 0 যেহেতু স্থির অবস্থায় ছিল, স্থির অবস্থায়, শেষ বেগ 10, 50, প্রযুক্ত বল এফ। তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এর মান ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, এম এর মান তুমি এখানে জানো, সো বসাই দিবা 1 কেজি, এগুলো মান বসে আনসার বের করবা। ঠিক আছে, আবার ফিরে আসার কারণে, এই যে ফিরে আসার কারণ কি, নিউটনের তৃতীয় সূত্র অলওয়েজ, এই যে নিউটনের তৃতীয় সূত্র অ্যাপ্লাই করে দিবা। নিউটনের তৃতীয় সূত্র নিয়ে যা জানো, ত্বরণ বের করতে বলছে, এই যে ত্বরণ বের করতে পারবা না, এখানে এফ ইজ ইকুয়াল টু এম এর মধ্যে এফ এর মান জানা আছে, এম এর মান জানা আছে, তাহলে ইজ ইকুয়াল টু এফ বাই এম বসাই দিলে আনসার বের হয়ে যাবে। ঠিক আছে, ঘর্ষণ বল প্রয়োজনীয় উপদ্রব কেন, ঘর্ষণ বল কিন্তু বারবার আসতেছে, সো দেখে যাবে ভালো মতো, আসতে পারে পরীক্ষায়। ছেলেপুর 2024 দেখো, লিমন ঢাকা থেকে বাসে খুলনা যাচ্ছিল, বাসটির ভর ছিল 1500 কেজি, এম এর মান দেওয়া আছে, তার মানে বাসটি এত মিটার পার সেকেন্ড সমতরণে চলছিল, তার মানে এ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে এখানে।
বাসে হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে আবার চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়লো। মানে আমরা জানি গাড়ির মধ্যে যখন আমরা হঠাৎ করে ব্রেক করি সামনের দিকে ঝুঁকে পড়ি, এবং এটার জন্য তো সিট বেল্ট পরানো হয়, তাই না? সিট বেল্ট দেওয়া হয় মূলত এটার জন্য। তো আচ্ছা, বাসটির উপর ক্রিয়ারত বলের মান বের করো। তাহলে আমরা কী বের করবো? ক্রিয়ারত বল মানে এফ এর মান। এফ ইজগুলো কী জানো? এম এ জানো। সো এম মানে হলো 1500 কেজি পর, এই যে দেওয়া আছে 1500 বসাই দাও। এর মান কত? এই যে ত্বরণ দেওয়া আছে 4। আনসার যেটা হয় সেটাই হচ্ছে আনসার। ওকে, নিউটনে পাবা, বলের একক কি? নিউটন। বাসের যাত্রীরা প্রথমে সামনের দিকে পিছনে হেলে দিকে ফেরা, যে জড়তার কারণে আর কি। হ্যাঁ, জড়তা। এখানে বলা আছে কি, এই যে বলছে, দেখো যখন বাসের যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়লো, দেখো যে এটা তো চলতেছিল, দেখো গাড়িটা কিন্তু চলতেছিল। যখনই হঠাৎ করে তুমি গাড়িটা থামাই দিলা, গাড়িটা থেমে গেল, কিন্তু তোমার বডিটা তো চলতেই চাই। আমরা জানি জড়তা মানে কি? বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে কি বলবা? জড়তা বলবা। জড়তা মানে কি? বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার জন্য যে প্রবণতা, তাকে জড়তা বলবা। দেখো একটা বাস যখন চলতেছে, তোমার বডিও তার সাথে চলতেছে না, তোমার শরীরও তার সাথে চলতেছে না, বাট বাসটা যখন হঠাৎ করে ব্রেক করে ফেললো, তোমার বডিতে চলতেছিল, তোমার বডি চলতেই চায় অলওয়েজ ওই গাড়ির সাথে। সো তোমার বডি তো আর ব্রেক করলো না, সো তোমার বডি সামনের দিকে চলে যেতে চায় এবং সামনের দিকে ঝুঁকে পড়ে। এটা হচ্ছে গতি জড়তার জন্য এই ঘটনাটা হয়েছে। তাহলে বিস্তারিত বলতে পারবা যে গতি জড়তার জন্য এমনটা হয়েছে। আবার দেখো, বাসটা যখন স্থির অবস্থায় আছে, তোমার বডিও স্থির। তো আমরা জানি বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় সবসময় থাকতে চায়, এটাই হচ্ছে জড়তা। তাহলে দেখো, যখন বস্তুটি স্থির আছে তখন সে আজীবন স্থির থাকতে চায়। যখন বাসটা হঠাৎ করে চলতে শুরু করলো, তাহলে বাসটা সামনের দিকে আগায় গেল, কিন্তু তুমি তো তার চেয়ে স্থির থাকতে, যেহেতু তোমার বডি স্থির অবস্থায় আছে, সো তুমি পিছনের দিকে হেলে পড়বা তখন। এটা হচ্ছে স্থির জড়তার উদাহরণ, ঠিক আছে? তাহলে এভাবে গতি জড়তা এবং স্থিতি জড়তার জন্য মূলত এই ঘটনাটা ঘটছে। ওকে, এটা একটু পড়ে যাবা। এই যে ত্বরণ বের করা, তারপর এই যে পিছনের দিকে ধাক্কালে ফিরে আসা, এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। ত্বরণ বের করা মানে তোমাকে এফ জানা আছে, এম জানা আছে, তাহলে ত্বরণ কীভাবে বের করবা? এফ ইজিক্যাল টু এম এ থেকে এর মানটা বের করবা আর কি। ওকে, এই তা আমি বিশ্বাস করি যে যে দুটো আমি দেখুন করালাম, এখান থেকে যদি তোমাকে সিকিউ দেয়, ক্যালকুলেটিভ সিকিউ, আশা করছি যে পারবা, কারো মিস হওয়ার কোনো কথা না। খুবই সহজ পড়াশোনা এগুলো। হ্যাঁ, এর চাইতে মানে সহজ মেথ আর হয়, পড়ে যাবে আর কি ভালো মতো। ঠিক আছে।